সকল উপদেষ্টা সহ পদত্যাগ করছে অন্তর্বর্তীকালীন সরকার, জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসেছি উপদেষ্টা মণ্ডলী, তার মধ্যে আজকে আমার ছেড়ে আমার দেশের মানুষ কোন অন্যায় শাসকের অত্যাচারের কাছে মাথা নত করে না। আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি। প্রাসঙ্গিক কি প্রাসঙ্গিক না সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সুযোগ 5ই আগস্টের পরে বাংলাদেশের এবার বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ইন্ডিকেট করে ডক্টর ইউনূস এমন কিছু কথা বলেছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। দর্শক, ডক্টর ইউনূস কিন্তু সিরিয়াসলি ভাবে একটি ইন্টারভিউ দিয়েছে, যে ইন্টারভিউটিতে বলেছেন যে ডক্টর ইউনূস খুব তাড়াতাড়ি বাংলাদেশের মধ্যে নির্বাচন দিতে যাচ্ছে। তাহলে কি সত্যিই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হয়ে যাচ্ছে? হ্যাঁ দর্শক, এই বিষয়টি নিয়ে সম্পূর্ণভাবে জানার জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। দর্শক, আপনারা তো একটা বিষয় সকলেই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, অলরেডি 3 মাস হয়ে গেছে। আর এই 3 মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার কি কি করছে আপনারা হয়তো এই বিষয়টি সকলেই জানেন। কিন্তু দর্শক, এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটি এক্সক্লুসিভ ইন্টারভিউতে বলেছেন যে তিনি খুব তাড়াতাড়ি নির্বাচন দিবেন এবং এই বাংলাদেশ থেকে চলে যাবেন। হ্যাঁ দর্শক, বাংলাদেশে কিন্তু এখনো তেমন কোনো সংস্করণ হয় নাই। এই সংস্করণের মধ্যে কেন হঠাৎ করে ডক্টর ইউনূস এমন একটি কথা বললেন, সেটাই কিন্তু আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আর দর্শক, ডক্টর ইউনূস এমন কথা বলার পিছনে কিন্তু কিছু কারণ আছে। আর দর্শক, বর্তমান সময়ে সমন্বয়কদের উপর কিন্তু অনেক কিছু কথা বলতেছে। সমন্বয়করাও কিন্তু বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সমালোচনা করা শুরু করে দিয়েছে। এমন অবস্থায় কিন্তু ডক্টর ইউনূস যে কোনো সিদ্ধান্ত নিতে পারে বলে কিন্তু অনেক নেটিজেনরা বলেছে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ডক্টর ইউনূস কি করতে চাচ্ছে। তো দর্শক, আর কথা বাড়াবো না, কারণ ভিডিওটি লং হয়ে যাবে। সো আমি আপনাদেরকে সরাসরি ডক্টর ইউনূসের সেই এক্সক্লুসিভ ইন্টারভিউটা দেখাবো, যে ইন্টারভিউতে ডক্টর ইউনূস সরাসরি বলতেছেন যে যদি জনগণ এবং রাজনৈতিক দলগুলো না চায় তাহলে তিনি খুব তাড়াতাড়ি কিন্তু নির্বাচন দিবেন। আর সেই নির্বাচনটা কবে হবে সেটা কিন্তু ডক্টর ইউনূস বলছে। সো আমরা কথা না বাড়িয়ে সর্বপ্রথম এই যে ডক্টর ইউনূসের এক্সক্লুসিভ যে ইন্টারভিউটা আছে সেই ইন্টারভিউটা শুনে নেব। অথবা বলো যে এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন করবো। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসছি, তারাই পছন্দ করে এনেছে। কাজে আমরা যুদ্ধর পরই উদ্ধার করি। অর্থনীতি লন্ডভন্ড, ব্যাংকিং সিস্টেম লন্ডভন্ড, ব্যবসা বাণিজ্য লন্ডভন্ড, তাদের নিয়ে আমাদের কাজ করতে হয়। এই উপদেষ্টা মণ্ডলী, তার মধ্যে আজকে আমার ছেলে, আমি কি করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছিলাম। আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দিন, আমরা যাই। আর আমাদের তো সাজানোর তো দরকার নেই, আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাইতে হবে আমাদেরকে। আমাদের তো সেই ঠেকা নেই, আমরা যা আছে সেটাই বলি। বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি। বহু রকম বড় বড় প্রতিষ্ঠান বেতন দিচ্ছে না, এটা কি করা যাবে? এটাকে বন্ধ করে দেওয়া, বিক্রি করে দেওয়া? বিক্রি করার আইনের প্রশ্ন আছে, কার জিনিস আপনি বিক্রি করতেছে? স্থিতি আনা, মানুষকে একত্র করা। এয়ারপোর্টে সবার কাছে আবেদন জানালাম যে আমরা এক পরিবার, আমাদের মাঝে মতভেদ থাকতে পারে, কিন্তু কেউ আমাদের শত্রু না, কেউ কারো শত্রু না। আমরা একযোগে কাজ করব, একসঙ্গে করব, একসঙ্গে থাকি। এই অভ্যুত্থান আমাদের একটা সুযোগ দিয়েছে নতুন যাত্রা শুরু করার জন্য। তো সেটা নিয়েই শুরু, তারপর আস্তে আস্তে কাজের নামা। তার মধ্যে বড় সমস্যা হয়ে গেল আমাদের ল অ্যান্ড অর্ডার। এই অভ্যুত্থানের ধকল সয়ে মানুষ আস্তে আস্তে সুস্থির হওয়ার জন্য যাচ্ছে, চেষ্টা করছে, কিন্তু পুলিশ পাচ্ছি না। পুলিশের এখনও পুলিশ সব কাজে আসে নাই, তারা ভয় পেয়ে গেছে। কাজে এদিকে পুলিশ নয়, এদিকে মানুষের অস্থিরতা, কে কোথায় আছে, কি করছে। হঠাৎ করে এটা ঘটনাটা ঘটলো, অভ্যুত্থান। এটা সুস্থির হতে সময় লাগছে। আমরাও বোঝার চেষ্টা করছি কোথার থেকে শুরু করবো। সব তো লন্ডভন্ড অবস্থা, অর্থনীতি লন্ডভন্ড, ব্যাংকিং সিস্টেম লন্ডভন্ড, ব্যবসা বাণিজ্য লন্ডভন্ড, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তলানি, এইগুলো তো প্রতিদিন তোমরা জানি। স্যার, মানে যারা আপনাকে সমর্থন দিয়েছে এবং যারা সবসময় আপনার কাজে পজিটিভভাবে নানান কিছু তুলে ধরছে, তাদের আবার কেউ কেউ অভিযোগও করছে, বিশেষ করে ছাত্রদের দিক থেকেও কিছু অভিযোগ এসছে। আহত থেকে নিয়ে এসছে, তারাই পছন্দ করে এনেছে। কাজে আমরা যুদ্ধর পরই উদ্ধার করি। এটা ভুল ত্রুটি হবে, স্বাভাবিক। ভুল ত্রুটির মাধ্যমেই আমাদের কাজ করতে হচ্ছে। যতটুকু আমাদের সাধ্যে কুলায় সেগুলো চেষ্টা করছি। আর যেগুলো অসম্পূর্ণতা আছে আমরা চেষ্টা করি সেগুলো কীভাবে সম্পূর্ণ করব। অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে এবং আপনি বারবারই বলছেন যে এদের কাজ শেষ হওয়ার পরে আমরা বলতে পারবো আমাদের রোড ম্যাপ কী হবে আর কি। অনেকগুলো কমিশন হয়েও গেছে।
তো আপনি মনে করছেন কবে যে এই সবগুলো রিপোর্ট মোটামুটি কত সময়ের মধ্যে আপনি আমরা তো একটা সময় নির্ধারণ করে দিয়েছি প্রথম 6টার যেগুলো বিশেষভাবে দরকার আমাদের, সেটা ছিল যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমাদেরকে রিপোর্ট দেবে। তো সেটা আমরা আশা করছি ডিসেম্বর তো এসেই গেল প্রায়, ডিসেম্বর থেকে জানুয়ারি, কারণ অনেকগুলো কাজ শুরু করতে অনেক দেরি হয়ে গেছে। আমরা প্রথমে বলেছিলাম 31 জানুয়ারির মধ্যে দেন, দেখলাম যে এটা আর বলা যাচ্ছে না, যেহেতু শুরুতেই তারা তাদেরকে বসার জায়গা দিতে পারতেছে না, তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, কাজে সময় চলে গেছে ওদিকে। তো ধরে নিচ্ছি যে জানুয়ারি মাসের মধ্যে এটা রিপোর্টটা এসে যাবে। এসে গেলে তখন আমরা একটা দলিল পেলাম, যেটা রাজনৈতিক দলগুলোর সামনে দেব, যে এটা বলেন কোনটা আপনাদের পছন্দ, যেটা আপনাদের পছন্দ, যেটা করতে চান, করে যেতে চান সেটা করব, আর যেটা অপছন্দ বা কেউ একমত হতে পারছে না সেগুলো বাদ রাখবো। কাজে এটা তাদের নেগোসিয়েশন, তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা, আমরা সাহায্য করব তাদের আলাপ আলোচনায়। আমরা ধরে নিচ্ছি যেখানে 100টা প্রস্তাব আছে, এই করতে হবে, এই করতে হবে, 100টার মধ্যে 10টার ব্যাপারে তাদের কোনো আপত্তিই নেই, আর 10টা একটু এদিক ওদিক বদলাই দিলে আপনারা হতে পারে, আমি আন্দাজ করতেছি। অথবা বলো যে এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন দেন, এগুলো আমরা করবো, আপনাদের এইসবের মধ্যে মাথা কামানো ধরে রিপোর্ট লিখছেন এটা আমাদের কাছে আসবে, হতে পারে। তো আমরা সেটার জন্য অপেক্ষা করবো। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। জি স্যার, আপনি আল জাজিরাকে রিসেন্টলি একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে এখন প্রশ্ন করে হচ্ছে আপনারা কি 4 বছর থাকবে? আমি বলছি না না, অনেক কম। এই অনেক কমটাই সব বলছে 4 বছর, অনেক কম হলেও ও 4 বছর বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে, এখন এটা হয়ে গেছে নির্বাচন নিয়ে, অবশ্যই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট পেলে সময় নিয়ে আপনি সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ, এবং রাজনৈতিক দল যদি বলে যেগুলো বাদ দেন, নির্বাচনটা দিয়ে দেন, কাজ হয়ে যাবে, আমরা নির্বাচন দিয়ে দেবো। সেই জন্য বলছি আমি তো বলতে পারছি না, জি বলতে হবে তাদেরকে। আরে 4 বছর ধরে আমাদেরও তাদেরকে রাখতে পারবেন না, যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মণ্ডলী, তারা বলে আজকে আমার ছেড়ে দেবে, আমি কি করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না। আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন, আমরা যাই। কাজে আমাদের ভেতরে হলো যে তাড়াতাড়ি যাওয়ার। আমরা 4 বছর বললে তো লোক এখনই চলে যাবে বেরিয়ে, বল বা আমার ছাড়া চলে না, একজন দুজন না, কয়েকজন এখানে আছে যে আমাদের ছেড়ে দিন, যাদের রোজ কান্নাকাটি হলো আর কতদিন আমাদের রাখবেন। স্যার, প্রায়শই হচ্ছে যে আপনি হিন্দুতেও একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানেও এসছে যে আমাদের প্রতিবেশী একটা বড় দেশের সঙ্গে দেখা যায় যে আমাদের সম্পর্কে একটা টানাপোড়ান চলছে, এবং আপনি সে বিষয়ে বলছেনও আর কি। এবং এই আমি স্পেসিফিক বলে আদানির প্রজেক্টের কথা একটু বলি, যে প্রজেক্টটা খুবই বিতর্কিত। আমরা একদিকে যেমন এই সমস্ত বিষয়ে রিনেগোসিয়েশনের কথা শুনছি, আবার দেখছি যে আদানির টাকাগুলো বিগত সরকারের সময় যত দ্রুততার সঙ্গে দেওয়া হয়েছে তার চেয়েও বেশি দ্রুততার সঙ্গে দেওয়া হচ্ছে আর কি। এটাকে একটু যদি স্যার আপনার দিক থেকে ব্যাখ্যাটা যদি। পাওনাদারে পানা শোধ করে দেওয়া, তা না হলে আমাদের সমস্ত বিদ্যুৎ আমরা সমস্যায় পড়ে যাব। কাজে পুরো টাকাটা তো দেই নেই, ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে। কাজে আমাদেরও সব না, তাদের সব। এমনি বিদ্যুৎ খাত তো বিগত সরকারের সবচেয়ে বড় আলোচিত বিষয়, সেই সমস্ত প্রজেক্ট যেগুলো নিয়ে বিতর্ক আছে সেগুলো নিয়ে রিভিজিট করা, রি-এক্সামিন করার আগে টাকাগুলো দিয়ে দিবে না। টাকার তো হলো যে যেটা আমি করে ফেলেছি, টাকাটা আমি ভবিষ্যতের জন্য দিচ্ছি না, রিভিউ হবে ভবিষ্যতের জন্য। আমার দেশের মানুষ কোন অন্যায় শাসকের অত্যাচারের কাছে মাথা নত করে না। আইয়ুবের সামনে মাথা নত করে নাই, মুজিবের সামনেও মাথা নত করে নাই। তার যোগ্য সন্তান হাসিনার অত্যাচার 15 বছর মানুষ সহ্য করেছে। তারপর যখন ফুঁসে উঠেছে মানুষ, দেশ থেকে পালায়ে যেতে বাধ্য হয়েছে। এখন পাশের দেশে বসে বসে এই দেশে অস্থিতিশীল করবার ষড়যন্ত্র করে। পরিষ্কার বলে দিতে চাই, পাশের দেশে বসে বসে যতই কুটু করে, বাংলাদেশে আপনি আর কিচ্ছু করতে পারবেন না। বাংলাদেশের মানুষ অনেক সজাগ, বাংলাদেশের মানুষ অনেক সচেতন। তারা নেতা নির্বাচনে ভুল করে না।
8 সালে আওয়ামী লীগ আসছিল ষড়যন্ত্রের মাধ্যমে, 14 সালে ক্ষমতায় গেছিল বিনা ভোটে, 18 সালে ক্ষমতা দখল করেছ, পুরানো দিয়ে নতুন নিতে মানুষ তোমাকে কোনোদিনও ভোট দেয় নাই। বাংলাদেশের মানুষ কোনোদিনও অন্যায় মেনে নেয় নাই। আমাদের চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান পরিষ্কার বলেছেন, এই সরকার আমাদের সরকার, এই সরকার বাংলাদেশের গণমানুষের সরকার, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে তাহলে আমাদের একটি প্রমাণের লড়াই হবে যে কে পাবে কি পাবে না। তো যত রকমের প্রতিষ্ঠান আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসছে, সবাই আশ্বাস দিচ্ছে যে সময় সাপেক্ষ, বাট ইট ক্যান বি ডান, সাম ফ্র্যাকশন হবে, পুরো টাকাটা আসবে। বিগত সরকারের সময় যে সবচেয়ে বড় রকমের প্রশ্ন ছিল তথ্য নিয়ে, যে তারা ঠিকমতো তথ্য দিত না, মানুষকে প্রচুর মিথ্যা তথ্য দিয়েছে। আপনার সরকার সঠিক তথ্য দেওয়ার কোনো মানে বিশ্বাসযোগ্য তথ্য দেওয়ার ক্ষেত্রে কি কি ধরনের উদ্যোগ এখন পর্যন্ত? একটা হলো যেটা সত্য সেটা বলা, এটা তো তা না হলে তো আমরা নিজেরাই বিপদে পড়ে গেলাম, মিথ্যার উপরে থেকে গেলাম, আমরা বুঝতে পারলাম না কি হলো। আর আমাদের তো সাজানোর তো দরকার নেই, আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাতে হবে আমাদেরকে, আমাদের তো সেই ঠেকা নেই। আমরা যা আছে সেটাই বলি, বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি। আমরা তো ভালো দেখানোর কোনো চেষ্টা করার তো দরকার নেই আমাদের। স্যার, অনেকগুলো প্রজেক্ট যেগুলো শীত হস্তির প্রজেক্ট, যেগুলো চালাতে যে সরকারের খরচ হচ্ছে অনেক বেশি, এই প্রজেক্টগুলো কি করবেন স্যার? এইটা আবার চিন্তা যে এটাকে বন্ধ করে দিলে ভালো হবে নাকি চালিয়ে রেখে এটার থেকে আদায় করার চেষ্টা করা হবে। বহু রকম বড় বড় প্রতিষ্ঠান বেতন দিচ্ছে না, এটা কি করা যাবে? এটাকে বন্ধ করে দেওয়া, বিক্রি করে দেওয়া? বিক্রি করার হলে আইনের প্রশ্ন আছে, কার জিনিস আপনি বিক্রি করতেছে, আটকে আছে বসে সব জটিলতার মধ্যে। এই যে বেক্সিমকো একটা কোম্পানি বেতন দিতে পারছে না 1 মাসের পর মাস, এখন তার তহবিলে টাকা আছে, তার কাগজে বলতেছে, সে বলছে আমার টাকা নাই। ব্যাংকে বলছে যে ব্যাংক তুমি ধার দাও, ব্যাংক বলে আমি কিসের উপর টাকা ধার দেবো, তার তো কিছু নাই, ধার দেবো কিসে? বেতনের টাকা দিতে পারতেছে না। স্যার, যেগুলোর বিজনেস ভায়াবিলিটি নাই সেগুলোকে কিভাবে আপনারা চালায় রাখবেন? আমরা চালাবো না, আমার কোন দুঃখ চালাবো? আমরা কে চালাবো? কিন্তু আপনারা তো বলছেন যে আমরা কোনো প্রতিষ্ঠান বন্ধ হতে দিব না। চেষ্টা করবো আমরা, কিন্তু যে প্রতিষ্ঠান আমার পকেট থেকে টাকা দিয়ে তারা চালানোর কোনো দরকার নাই। আমরা চেষ্টা করবো তার পয়সা দিয়ে চলতে পারে। বিগত সরকারের স্যার সবচেয়ে মানে লুটের পিছনে একটা বড় প্রশ্ন হিসেবে এসছে যে অলিগার্ক। আপনার সরকার আসলে এই অলিগার্কদেরকে কিভাবে হ্যান্ডেল করছেন? এটা একটা বিরাট চ্যালেঞ্জ, তারা যেহেতু পাওয়ার সেক্টর কন্ট্রোল। দর্শক, আপনারা সরাসরি ডক্টর ইউনূসের একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ শুনতে পারলেন। সেই ইন্টারভিউতে কিন্তু ডক্টর ইউনূস এমন কথা বলেছেন যে জনগণ এবং রাজনৈতিক দলরা যদি চায়, তারা যদি চায় যে খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেওয়া দরকার, তাহলে কিন্তু ডক্টর ইউনূস খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দিচ্ছে। তাহলে কি আসলে বাংলাদেশটা যে সংস্করণ করার কথা ছিল, বাংলাদেশটাকে একটা শুদ্ধ বাংলাদেশ করার কথা ছিল, সেই কথাটা কোথায় যাবে? অন্তর্বর্তীকালীন সরকার কি তাহলে মানুষের অত্যাচার সহ্য করতে পারতেছে না? অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে তারা কি ঠিক মতন কাজকাম করতে পারতেছে না? এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? আর এই যে ডক্টর ইউনূস যে বলতেছে নির্বাচন দিবে, এই নির্বাচনটাও কি খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে? বিষয়গুলো যেন খুব জটিল হয়ে যাচ্ছে। দর্শক, আপনাদের এই বিষয়গুলো নিয়ে কি মনে হচ্ছে? আসলে ডক্টর ইউনূস কি করবেন? ডক্টর ইউনূস কি খুব তাড়াতাড়ি দেশ থেকে চলে যাবেন? মানে যারা এই যে ডক্টর ইউনূস যেটা বলতেছে যে যদি রাজনৈতিক দল এবং জনগণ চায় যে নির্বাচনটা দেওয়া দরকার, তাহলে নির্বাচনটা দিয়ে দেবে। আর দর্শক, আপনারা তো একটা বিষয় সকলেই জানেন, যেই ক্ষমতায় যাক না কেন, যে কোনো রাজনৈতিক দলেই ক্ষমতা যাক না কেন, তারা কিন্তু দেশের কোনো সংস্করণ করবে না, তারা তাদের নিজেদের আগে সংস্করণ করবে। তাদের দলের যারা আছে তারা আগে সংস্করণ হবে, তারপর না হয় দেশের সংস্করণ করবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কেন এরকম একটা ডিসিশন নিতে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন ভিডিও কমেন্ট বক্সে। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কিন্তু বলেছিল, এই বিপ্লব যে একটা হয়েছে বাংলাদেশের মধ্যে, যে নতুন একটা বাংলাদেশ আমরা পাইছি, এই নতুন বাংলাদেশটাকে কোনোভাবেই নষ্ট হতে দেবেন না। কিন্তু তার এই কথাগুলো এখন কোথায় যাবে?
এই সবকিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে, ডক্টর ইউনূস কি খুব তাড়াতাড়ি দেশ থেকে চলে যাবে নির্বাচন দিয়ে, নাকি ডক্টর ইউনূস বাংলাদেশটাকে সংস্করণ করবে? আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে, আপনাদের নিজস্ব মন্তব্যটি করে যাবেন, কারণ আপনাদের মন্তব্যটা অনেক ইম্পর্টেন্ট। আপনাদের মন্তব্যগুলো দেখা হয়, আপনাদের মন্তব্যগুলো নিয়েই কিন্তু কাজ করা হয়। সো দর্শক অবশ্যই কিন্তু আপনারা একটা মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করবো, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।